মান অ্যাক্টরওয়ালা নিবেদিত আমাদের আজকের নাটক নবম বর্ষ বাল নাট্যোৎসবের দ্বিতীয় দিনের শেষ প্রযোজনা বৃদ্ধাশ্রম। ইন্দ্র মিত্রের ছোট গল্প এবং সনৎ বসুর শ্রুতি নাটক অবলম্বনে বৃদ্ধাশ্রম নাটক নির্দেশনা, আবহ এবং মঞ্চ সুধাংশু বিশ্বাস, মঞ্চ রূপায়ণে সহায়তায় বিপুল সূত্রধর, আলো সুজিত সাহা, রূপসজ্জা রমেশ মাহাতো, আবহ প্রক্ষেপণে রুদ্রাংশু বিশ্বাস। শুরু হচ্ছে মান অ্যাক্টরওয়ালা নিবেদিত আমাদের আজকের নাটক বৃদ্ধাশ্রম। আমি জানতাম তুমি এই কাণ্ডটাই করবে। কত বছরের কথা তুমি এর মধ্যেই ভুলে গেলে? না না, ভুলবো কেন? ভুলবো কেন? আসলে তোমার বোন আর বোনের বর আর ওই আমার বন্ধু অনুপম বাবু আর ওই মৃণাল, ওদেরকে খেতে দেখেছিলাম বলে একটু সন্তু রেগে গিয়েছিল। কিন্তু রাগার কি সত্যি কোনো কারণ ছিল? ওদের তো কাউকে আমরা খেতে রাখার উপলক্ষটা জানাইনি। ছেড়ে দাও মা, ছেড়ে আসলে তুমি তো জানো ছেলেবেলা থেকে সন্তু আর পাঁচজন বন্ধু বান্ধবের মতো সবাইকে নিয়ে ওই উল্লোর একেবারে পছন্দ। তুমি নিজের হাতে যেটুকু করে দিতে তাই ওসব কথা শুনে কিন্তু তুমি বোধহয় আর একটা কথা ভুলে গেছো। সেদিন কিন্তু
রেখে এসেছিল, অথচ আমরা দুজন না খেয়ে ওদের জন্য বসেছিলাম। মনে আছে তোমার সে কথা? দাদাবাবু, হ্যাঁ? আমার চা হয়ে গেছি। দে দে দে, দীনবন্ধুর চা স্পেশাল। দাদাবাবু, বাজার থেকে না ইলিশ মাছটা দারুণ এনেছে। তাই? মনে হচ্ছে পদ্মা। হ্যাঁ, পদ্মা? তুমি না যা দেখো কালা ধালা, তাই পাম আমার শালা। পদ্মা ওরে 5,000 টাকা কেজি দিলেও পাবি না। হ্যাঁ, পদ্মা বলে ডায়মন্ড হারবার, নয়তো ফরাক্কা বুঝে দেবে। হ্যাঁ, এটি হলো খাঁটি গঙ্গার ইলিশ, কোলাঘাটে। তাহলে যাই, আমি বৌমণিকে গিয়ে জিজ্ঞেস করি কি রান্না হবে। ওই ভাপা ইলিশ, দই ইলিশ না সর্ষে বাটা? সর্ষে বাটা, সর্ষে বাটা। সর্ষে বাটা। দেখছি তো? আরে বাবা, সত্যি কথা এখন বেরিয়ে এলো। আরে বাবা, মা কোনোদিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে? দীনবন্ধু, তুই বলতে একটা কাজ কর, তুই তো বৌমণিকে গিয়ে বল যে আজকে রান্নাটা তো বৌমণি নয়, তো বৌদিমণি করবে। মানে মানে আবার কি? সন্তু যা যা খেতে ভালোবাসে সব এনেছি। এবার তুই জমিয়ে রান্নাটা শুরু করে দেখবি। কেন দাদাবাবু? আর খোকা বাবুর কি? জন্মদিন না? বলি, বাজারের ব্যাগটা তো ভারী আর অন্যরকম লাগছে কেন? আজকে রাত্রে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি বৌমণিকে গিয়ে খবর তুই না আজকে বৌমাকে যা বলার আমি বলবো। তাহলে বলুন, আমি যাই, ওই বাটাবাটি করে সব রেডি করে রাখি। ওই সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আসছি। আচ্ছা। দীনবন্ধু, ও দীনবন্ধু, ও বাবা, আপনি বাজার করে চলে এসেছেন। দীনবন্ধু কোথায়? আমাকে বলবে তো আপনার বাজার হয়ে গেছে। আমাকে তো রান্না চাপাতে হবে। ইস, কত দেরি হয়ে গেল। মানে নিয়ে কথা বলছি যে বাবা, এই আজ আর তোমাকে রান্না বান্না করতে হবে না, আপনার রান্না করতে ছুটি। আজকে রান্না তোমার শাশুড়ি মাত্র। কেন বাবা, আমার রান্না কি খাওয়া যাচ্ছে না? ছি, সে কথা আমি বলেছি নাকি? তোমার রান্না কেন খাওয়া যাবে না? তুমি তো খুব সুন্দর রান্না করো, অত্যন্ত সুস্বাদু। হ্যাঁ, কি ভালোবাসো? ধাঁধাই পাড়াই করছে কেন? পরিষ্কার করে বললেই না। আজ সন্তুর জন্মদিন, তাই তোমার ইচ্ছে আমি রান্না করি। ও, এ তো ভালো কথা মা, কিন্তু কত দুপুরে বাড়ি আসতে পারবে না? অফিসে জরুরি কাজ পড়ে গেছে, তাই তো? তো ঠিক আছে, আমি রেখে ফ্রিজে রেখে দিচ্ছি। তুমি সন্তুর না একটু গরম করে দিও, তাহলে অপেক্ষা। সেই ভালো বাবা, সেই ভালো। তুমি বলো তো একটা কাজ করো। হ্যাঁ, তুমি ওই সন্তুকে টেলিফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে দাও। আজ আমরা সবাই মিলে একসাথে ডিনার করবো। হ্যাঁ, বলবো। আমি তাহলে আমার ঘরে যাচ্ছি মা, দরকার হলে ডাকবে। কি হলো? তুমি আবার সময়ের মতো দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওকে রান্নাটা চাপাও কে? যাচ্ছি বাবা, যাচ্ছি। রান্নাটা যে কার জন্য তাই তো বুঝতে পারছি না। সন্তুর না তো আমার। ওই হলো। ওই হলো। হ্যাঁ, রোজ রোজ সেদ্ধ খেতে আর ভাতে ভালো লাগে। কি? না, মানে বলছিলাম যে মানে সন্তুকে সামনে রেখে আমাদের একটু সাহায্য করে দেবে। এই এক কাজ করো না, ওই দীনবন্ধুকে দিয়ে আরেক কাজ চা বানিয়ে দাও। এই তো খেলে। আরে বাবা, এটা হলো সন্তুর জন্মদিনের অনারে।
হাই সুইটার, হঠাৎ অসময়ে ফোন, কি প্রবলেম? মেজর প্রবলেম। মেজর প্রবলেম? আমাদের আজকের আনন্দটা পুরো মাটি হতে বসেছে। কেন, কি হয়েছে? সেটা তোমার পরম পূজনীয় পিতা মাতাকে জিজ্ঞেস করো। তুমি বলো না, বলবার জন্য ফোনটা তুমি করলে। তোমার বাবা মা আজ আমাকে কিচেন থেকে ছুটি দিয়ে দিয়েছে। ও এই কথা, এ তো ভালোই হয়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। কারণ তুমি তো বলো রোজ রোজ তোমার নাকি রান্না করতে ভালো লাগে না, তোমার সঙ্গে নাকি বাড়ির বউ নয়, রান্নার মাসির মতো ট্রিট করা হয়। করা হয়ই তো। রোজ আমাকে কেন রান্না করতে হবে বলতে পারো? একা থেকে তোমার মা রান্না করতে পারেন না? হ্যাঁ পারি, কিন্তু সে রান্না তো আবার তোমার মুখে রোজ বেড়া সুইটার। কারণ মা তো ওই পাতি ডাল ভাত মাছের ঝোল ছাড়া আর কিছুই, মানে তোমার সব স্পেশাল আইটেম রাখতে পারেন না। পারেন না, না ইচ্ছে করে রাখেন না? কতদিন বলেছি আসুন না মা, একটু শিখে নেবেন। উত্তরে কি বলে জানো? বলে মানে এসব আধুনিক রান্না এই বুড়ো বয়সে শিখে আর কি হবে? তার চাইতে তুমিই রাখো, আমরা না হয় একটু কষ্ট করে খেয়ে নেব। সব চালাকি আমাকে রান্নার মাঝি বানাচ্ছ। সুইটার সুইটার প্লিজ প্লিজ কেঁদো না, অন্তত আজকের দিনটার কথা ভেবে একটু সহ্য করো। তোমার কথা ভেবেই তো এখনো সব সহ্য করে যাচ্ছি, না হলে কবে? যাকে এখন প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা বলো। ভেরি সিম্পল, তুমি রান্নার দায়িত্বটা নিয়ে নাও, ব্যাস প্রবলেম সলভ। এই লোকটাকে নিয়ে না, প্রবলেমটা সেটা নয়। তবে তোমার বাবা মা প্ল্যান করেছে আজ রাতে সবাই মিলে একসাথে বাড়িতে ডিনার করবে, আর রান্নাটা করবে তোমার মা। কিন্তু কেন? তোমার জন্মদিন, তোমার বাবা রাজ্যের বাজার করে এনেছে, আচ্ছা। তাই দিয়ে তোমার তোমার পছন্দ শুনে সমস্ত রান্না করবে। এই শোনো না, ওই বলছি যে এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করবে। জানি না, তোমার তো মারাতে শুনি জিভে একেবারে জল বাড়াচ্ছে বলে। না না জল করো। এই শোনো, তুমি ওনাদের বলে দিও ওই গতবারের মতো যেন এবার সবাইকে নিমন্ত্রণ না করে বসে। আমার বয়ে গেছে বলে দিতে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি নামায় ভুল করে বলে দিচ্ছি। শয়তান, বেঈমান, নিমখারাম। এই সুইটার, তুমি নিশ্চয়ই এই কথাগুলো আমায় বলছো না? তোমার বলবো না তো কি, পাড়ার গলায় কি বললো? যে কেন, আমি আবার কি করলাম? কি করলাম? এরই মতো ভুলে গেলে? আজ আমাকে সিমপ্লেক্সে খাওয়াতে নিয়ে যাবে বলে প্রমিস করেছিল। ওরা চাইনিজ খাবারের একটা ডিলিশিয়াস প্রিপারেশন করে, সেটা খাওয়াবে বলে কথা দিয়েছে। আর এখন মাতৃপক্ষ শেষে বউকে দেওয়ার কথা ভুলে যাচ্ছ? ও সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি একদম ভুলে গেছিলাম। এই প্লিজ কিছু মনে করো না। মালিনী, এই মালিনী, সরি once again. ঠিক আছে। Thanks. কিন্তু এদিকে যে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল, একদিকে ইলিশ মাছ উইথ সর্ষে বাটা, আর অন্যদিকে ওই ব্যাঙের ঠ্যাং উইথ পুঁই ডাঁটা। এই দুটো ব্যাপারকে যে কিভাবে মেলাবো। এই বুদ্ধি নিয়ে তুমি মাল্টিন্যাশনাল কোম্পানির টপে পৌঁছাতে চাইছ? আরে বাবা, কোম্পানির ব্যাপারটা আলাদা, ওটা বিজনেস। এটাও বিজনেস। সংসারেও লাভ লোকসানটা ভালো করে বুঝে নিতে হয়, বুঝলে কথাটা? কি হলো, কথা বলছো না কেন? না মানে ওই তোমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। হ্যাঁ সেই বাবুতে সেই ভালো, তুমি বড় একটা পদ বাবা। শোনো, আমি যা বলবো মন দিয়ে শুনবে, আচ্ছা যা যা করতে বলবো করবে। जैसी आपकी मर्जी बेगम साहिबा। তবে শোনো, খেলাটা ঠিকঠাক হয়েছে কিনা? পায়েসটা রোদের মতো হয়েছে কিনা? আদার ব্যাপারের কাছে জাহাজের খবর নিচ্ছেন তো দেবো? আমি কি বাপের জন্মে কোনোদিনও সব 5 স্টার 7 স্টার হোটেলে গেছি? তাও তো বটে। ওর দূর তো আবার পড়ার বন্টন নিশ্চিত না। বৌমাকে একবার দেখে নিতে হবে, হ্যাঁ?
ও বলতে পারে যাবে কি বৌমাকে একবার ডেকে নিয়ে আছে কি ব্যাপার মালিনীকে তোমরা আবার কি দেখাতে চাইছো? দেখেন না বলতে পারি দাদা বাবু কি সুন্দর শসা পেঁয়াজ টমেটো দিয়ে প্রসাদের থালা সাজিয়েছে ও স্যালা দাদা বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ এই স্যালাডটা ঠিকঠাক হয়েছে কিনা ভাবছি একবারে বৌমাকে ডেকে জিজ্ঞাসা করি ও তো সন্তুর সঙ্গে সঙ্গে অনেক ওই বড় বড় হোটেল রেস্টুরেন্টে গেছে হ্যাঁ ও বলতে পারে হ্যাঁ এখানে তাহলে দাঁত গেলাচ্ছিস তোর বললাম না ডেকে নিয়ে আসা হয়েছে সাজানো হয়েছে কিনা তা আবার বৌমাকে দিয়ে যাচাই করা। বলি এটা কি 5 স্টার হোটেল না 5 স্টার হোটেল তুমি সেটের ইন্টারভিউ দিয়েছো? ওসব না করে সন্তুকে একটা ফোন করে দেখো কখন আসবে, তাহলে আমি খাবারগুলো গরম করি। ঠিক আছে বলছি বাবা 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 সন্ধ্যে তুমি ফোন করেছিল। ফোন করেছিল আমরা তো ওকে ফোন করতে যাচ্ছিলাম বৌমা কি বলবো হ্যাঁ তাড়াতাড়ি আসবে তো হ্যাঁ আমরা কিন্তু সবাই রেডি হ্যাঁ দেখো দেখো কেমন সুন্দর স্যালাড বানিয়েছি এবার সন্ধ্যে এলে আমাদের আজকে স্পেশাল ডিনার ভাই তোমার শাশুড়ি মা শুরু হবে আসলে বাবা একটা মুশকিল হয়েছে। খারাপ করেনি তো? না না শরীর ঠিক আছে, মানে ও ফোন করে বললো ওর অফিসের বস ওর জন্মদিনের অর্ডারে একটা 5 স্টার হোটেলে পার্টি দিচ্ছে, তাই তাই সন্তু আসতে পারে না, তাই তো? হ্যাঁ মা সন্ধে পর্যন্ত ওকে কেউ ঘুণা করেও ব্যাপারটা বুঝতে দেয়নি। আজ তাড়াতাড়ি বাড়ি থেকে বলে যখন বসে পানিটা দিতে গেছে তখন জানতে পেরেছে। আপনার ছেলে আপনি বসকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইলেন না। অবজ্ঞা অবস্থা সন্তুকে মেনে নিতে হয়েছে, তা তো মেনে নিতেই হবে। জীবনে উন্নতি করতে গেলে বসের তো মন থেকে চলতেই হবে। এই তো মা আপনি ঠিক বুঝেছেন, আপনার ছেলেও বলেছে মা অসুবিধে ঠিক বুঝবে। হ্যাঁ মা, আমি তো বুঝবই। ছেলেকে পেটে ধরেছি, তু করলে পুঁটি মাছ, আমি বুঝবো না। কি গো অমন করে বসে রইলে কেন? চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। যে এত এত কিছু রান্না করলে পায়েস রাঁধলে সন্তুর জন্য সব কি তবে ঢেলে দেবো না না ফেলবেন কেন, আপনার ছেলে বলেছে ফ্রিজে রেখে দিতে, কাল খাবে। সে কাল দেখা যাবে, এখন চলো আমরা দুজন খাওয়া দাওয়াটা সেরে নিই। দীনবন্ধু, আমি 3টে প্লেট সাজিয়ে দিচ্ছি। 3টে নয় 2টো। আমি আর তোর দাদা বাবু, তারপর তুই বসে পড়ি। আর বৌমনি বৌমনি আমাদের সাথে খাবে না? হ্যাঁ 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 সন্তু আসেনি তাই বলে বৌমা উপস্থিত হবে কেন বৌমা আজকে আমাদের সঙ্গে খাবে না মালিনী আমাদের সঙ্গে খাবে কেন? ও নিশ্চয়ই সন্তুর বাড়িতে পাঠিয়ে যাবে। কি মালিনী, তো ওখানে যাওয়ার জন্য তৈরি হয়েছ তাই না? হ্যাঁ মা আসলে আমার যে কি খারাপ লাগছে যেতে, কিন্তু বসে নির্দেশ আমাকে নাকি যেতেই হবে। তাছাড়া ওর নেক্সট প্রমোশনটা বসের ডিসিশনের উপরই নির্ভর করছে। না না, তুমি আর আমাদের নিয়ে ভেবো না, আমরা দুজন ঠিক খেয়ে নেবো। আর তাছাড়া তো দীনবন্ধু আছে, তার চেয়ে বরং তুমি দেরি না করে আমাকে বেরিয়ে পড়ো, পরে ট্যাক্সিতে অসুবিধে হবে। ঠিক আছে মা, আমি তাহলে আসছি। বাবা আসি। সাবধানে যেও। আগামী বছর থেকে সন্তুর জন্মদিনে কিচ্ছু করবো না কিচ্ছু না বাবা মার চাইতেও অফিস বস প্রমোশন সব সব বড় হয়ে গেল একটু কারণে ভেঙে পড়লে কি চলবে? ব্রিলিয়ান্ট ছেলে এখন
যে গতিতে টপের দিকে ধাবমান, এখন এরকম কত ছোটখাটো ঘটনা করবে, তাহলে কি আমাদের ভাবলে চলবে? চল আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। কদিন বন্ধু হ্যাঁ প্রতিমন্ত্রী, দাদাবাবুকে নিয়ে ভেতরে চল, রাগ করিস না, খাওয়া দাওয়াটা সেরে নিই। চলেন দাদা, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। চল। এই হয়েছে এক DSL, যখনই ফোন করো হয় বলবে নেটওয়ার্ক বিজি, নয়তো বলবে নট রিচেবল। আজ বড্ড বেশি দেরি করছে সন্তুটা, এত দেরি তো কোনোদিনও করে না। রাত 10টা বাজে, একটা খবর টবর কিছু নেই, বৌমাকে বলবো না কেন ফোন করতে, ও তো অন্যদের পর। আরে দূর তো, কি তখন থেকে হুম করছো, বলে করছো নাকি? দেখছে না হাতিতে বাপের সাপনার দিতে বাজি দিচ্ছি। ছেলেদের মতো টেনশন করো না তো, দেখো সব ঠিক এসে পড়ে। আচ্ছা আজ সকালে পার্কের মাঠে তোমার সব বন্ধুরা এসেছিলেন? না, অনুপম বাবু আজ অ্যাবসেন্ট, বুঝলে? এই সবাই বলা বলি করছিল যে কাল বিকেলে নাকি পার্কের মাঠ থেকে বুকের বাঁ দিকে ব্যথা নিয়ে বাড়ি এসেছে। কাল বিকেলে তো আমি পার্কের মাঠে যাইনি, কি জানি কি হয়েছে। তোমার বন্ধুদের বলে দিও বুকের বাঁ দিকে ব্যথা হলে আনন্দে ডগডগ হওয়ার কোনো কারণ নেই, আজে বাজে কারণেও বুকের বাঁ দিকে ব্যথা হয়। তোমার বুকে কি কিছু আটকায় না? আমি ভুল কি বললাম? সংখ্যাগরিষ্ঠ সিনিয়র সিটিজেনের কথা তো এটা হয়। দেখেন, তুমি অনুপম বাবুর ছেলের কথা বলো তো দেখি। আরে বাবা, সেটা ব্রিলিয়ান্ট ছিল তো, এই টপার সব উন্নতি করে যাচ্ছে। মাসের অর্ধেকটা সময় তো তার আকাশে আকাশে কাটে, মুম্বাই, চেন্নাই, দিল্লি, আরো কত জায়গা, খালি মিটিং আর নামি কোম্পানি, বুঝলে? নামি কোম্পানিতে মস্ত বড় পোস্টে চাকরি করে কিনা। শোনো, আমি অনুপম বাবুর ছেলের মিটিং, সেমিনার, আকাশে ওড়াউড়ি গল্প শুনতে চাই না। ওসব আমার জানা। তুমি কালই খোঁজ দিয়ে রাখো। ডাক্তার বাবুদের মতে অনুপম বাবুর বুকের ব্যথাটা জবরদস্ত। আর তাই যদি হয়ে থাকে, ছেলেকে খবর দেওয়া হয়েছে কিনা? আর ছেলেকে খবর দেওয়া হয়ে থাকলেও ছেলে আসতে পারবে কি পারবে? মন্তব্য করে দেখা তোমার একবার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আরে বাপ অসুস্থ শুনলে ছেলে আসবে না, তাই কখনো হয়? আমি কালই খবর নিচ্ছি, তুমি দেখে নিও। বাপের অসুস্থতার কথা শুনলে ও ছেলে একেবারে ছুটে আসবে। হ্যাঁ, ছুটে না, বলো দূরে আসবে। ওই সন্তুরি ফোন করলো। হ্যালো, কে? ও অনিরুদ্ধ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, বলছি। কি বললেন? অনুপম বাবু নেই, আর দেখিনি, চলে গেলেন? না না, আমার শরীর ঠিক আছে। তা ওর ছেলেকে খবর দেওয়া হয়েছে? হয়নি? কেন? কোথায় আছে জানা যাচ্ছে না। আরে বাবা, ওর কোম্পানিকে বলুন, ওরা তো জানে সে কোথায় আছে। কি? আকাশে? ইউরোপ? বা আমেরিকার আকাশে? তবে আর কি, যবে আকাশ থেকে মাটিতে নামবে তবেই খবর পাবে। আজ রাত্রিরে আর যাব না, কাল সকালেই যাব। রাখছি। হ্যাঁ
একটু দুঃখ প্রকাশ করবে তা না, কিন্তু সব আজে বাজে কথা। কালী মন্দিরের চাতালে বসে গাল গল্প করতে সেটাই ঠিক ছিল। যবে থেকে কালী মন্দির ছেড়ে হরি মন্দিরে যাওয়া শুরু করেছো তবে থেকে তোমার কথা বার্তা এরকম অধঃপতন দেখা যাচ্ছে। শোনো, কালী মন্দিরের চাতালেও 5 জনের হাড়ির খবর পাওয়া যায়, বুড়ি মন্দিরের প্রাঙ্গণেও তাই। আসলে সব হাড়ির এক খবর। বাইরে একটু একটু এদিক ওদিক হতে পারে, ভেতরের সার বস্তু একই, টু নেশন থিওরি। কি বললে তুমি? টু নেশন? হ্যাঁ, ঘরে ঘরে এখন টু নেশন থিওরি। ঘরে ঘরে এখন টু নেশন থিওরি, মানে দ্বিজাতি তত্ত্ব। তোমার বিশ্বাস হচ্ছে না? আগে না হচ্ছে না। ওই যে সুরমাদি, আমাদের হরিমন্দির একজন ভক্ত, হ্যাঁ, তা খেয়ে না খেয়ে স্বামী স্ত্রীতে মিলে ছেলেকে বিলিয়ার বানিয়েছে। ছেলেও দুঃখ হয়েছে, বিয়েও করেছে, টপ টপ উন্নতি, তারপর ট্রান্সফার। এখন ছেলে বউকে নিয়ে জ্ঞান তকে থাকে, আর সুরমাদি হাঁপানি রুগী স্বামীকে নিয়ে বাড়ি সামলায়। সবই টুনেশন থিওরির খেলা। অফিস থেকে ছেলেকে গ্যাংটকে ট্রান্সফার করেছে, তার সঙ্গে টু নেশন থিওরি কি সম্পর্ক? আছে আছে গভীর সম্পর্ক। পরে গোপনে খবর নিয়ে জানা গেল আপিস ছেলেকে কলকাতাতেই রাখতে চেয়েছিল, কিন্তু ডিরেক্টর মানে ছেলের বউয়ের নির্দেশে ছেলে তো বিল করে গ্যাংটকে বুঝিয়েছে। বলে অবশ্য টুনেশন থিওরি না, খালি টু নেশন। আরে বাবা, ব্যাপারটা হিয়ারিং না করে বুঝিয়ে বলো না। আচ্ছা, বুঝিয়ে বলছি। এখানে এসো বলছি। তা ওখানে কেন যাও? আমি কালা নাকি? আমি শুনতে পাচ্ছি। এখান থেকে চেঁচাতে পারো না, এখানে চালিয়ে ফেলো, সব চালিয়ে। চালিয়ে বলো। কাছে এসো না। আরে তো আপনারা কাছে এসো। তোমরা কে? বলো। কারণ দুজন অনেক কষ্ট করে নিজেদের ছেলেকে বিলিয়ন বানিয়েছে। ছেলেও মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়োগ করেছে। বউ হয়েছে তেমনি মানানসই, আর হবে নাই বা কেন? যেমন বৈরাগী তেমন মালা। এই বলো, একদিকে পোটা মাইনে পাওয়া বিলিয়ন ছেলে একটা 5 স্টার বউ, আর অন্যদিকে বাদে গাবু মাদারিল্লা আর তোমার মতো গোবর গণেশ ফাদারিল্লা। আলাদা দেশের কিনা? ছাতা বলছো যত সব আজগুবি কথা। আজকুবি নয় গো, আজকুবি নয়, এটা ভালো। দেখছো না, নতুন দেশের কি সুন্দর অজুহাতে নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছে। অবশ্য যেসব নতুন দেশের পক্ষে চলবে তারা মা বাবাকে ছেড়ে আলাদা ফ্ল্যাটে যায় না। তারা না থাকলে মা বাবার সেবা করবে কে? কথাটা তুমি একেবারে মন্দ বলনি। সত্যি দিনকাল কি দ্রুত বদলে যাচ্ছে, হ্যাঁ? অথচ সেই দিনগুলোর কথা একবার ভাবো তো শ্যামা। কদিনই বা আগের কথা, আমি যখন চাকরি করতাম, তুমি যখন রিটায়ার করো। আমাদের চাকরিগুলো ঠিক আছে, বাবাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু আর দেরি করো না। ওই হ্যাঁ, সন্তু ফোন করেছে, হ্যাঁ বৌমা আসছে খবর। বৌমা করো না তো। বিলিয়ার সমাজে বৌমা একটা অসভ্য শব্দ। বৌমা না বলে আমার মতো নাম ধরে ডাকবে মালিনী। বাবা 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 সন্ধ্যে এক্ষুনি ফোন করে বললো সে অফিসের কাছে আটকে পড়েছে, তাই ফিরতে একটু দেরি হবে। আমিও তো তাই ভাবছিলাম বৌমা। বৌমালিনী, হ্যাঁ বৌমালিনী, এত দেরি তো কোনোদিনও হয় না, আজ বড্ড বেশি দেরি করছে। সন্তু পার্টি টার্টিতে গেছে নাকি? না না, পার্টিতে যাবে কি? বড় বড় সাহেবদের ওয়াইফকে সঙ্গে না নিয়ে পার্টিতে যাওয়ার নিয়ম নেই। দিয়েছে কি সঙ্গে সঙ্গে গেছে গলা কেটে দেবে। গলা কেটে দেবে? সত্যি সত্যি কি আর গলা কেটে দেবে? তবে যাবো তার গলা কাটা খুব খারাপ, ব্ল্যাকলিস্টে নাম তুলে দেবে। একটি পয়সাও মাইনে বাড়াবে না, সব রকম সুযোগ সুবিধা পাবে। তারপর উপরওয়ালার এয়ার কন্ডিশন ঘরে ডেকে এনে মার্কিন উচ্চারণে চোজ ইংরেজিতে বাপ মা তুলে গালাগাল। কি এত সব কাণ্ড? ওই আমাদের চাকরিতে তো। হ্যাঁ বাবা, আপনার মতো মালবাবুর চাকরিতে কোনো বিপদ নেই। হ্যাঁ মালিনী, আমার মতো জীবন বিজ্ঞানের জীবনের চাকরিতেও কোনো বিপদ নেই। বাবা 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 বলছিলাম কি, মানে অনেকদিন ধরেই গল্প করছিলাম, মানে আপনি না আমাকে
ডাকবো বৌমা? বউ মালিনী। মালিনী অনেক দিনের অভ্যেস তো। আচ্ছা বা দীনবন্ধুকেও বলে দেবে, ও একদম কথা শোনে না। কতবার বলেছি আপনার ছেলে কই খোকাবাবু বলে না, তবু ওটা ঠিক আছে, বলে দেবো। আসলে ওই ছেলেবেলা থেকে দীনবন্ধুর কোলে পিঠে চেপে তো সন্তু মানুষ হয়েছে। আমরা দুজন তো চাকরি করতে চলে যেতাম, তারপর দীনবন্ধুই তো ওকে। তোমাদের কি বলে ডাকতে সাজেস্ট করছো মালিনী? যে কোনো আধুনিক সম্বোধনে ডাকো, কিছু না পেলে সত্যকে স্যার আর আমাকে ম্যাডাম বলে ডাকতে পারে। ঠিক আছে, দীনবন্ধুকে বলে দেবো মালিনী। বলছিলাম যে দীনবন্ধুর কাজ ছেড়ে একটু বাইরে গেছে, আপনারা আর দেরি করবেন কেন? আমি দিয়ে দিচ্ছি, খেয়ে নিন। তুমি সব বড় একটা বাইরে যায় না, গেল কোথায়? আমি ওকে একটু দোকানে পাঠিয়েছি বা কাল একটা স্পেশাল আইটেম করবো ভাবছি, তাই কিছু জিনিস। ও তাই বলো, তাহলে দিয়ে দাও, খেয়ে নিই। হ্যাঁ আসুন। হরি হে দীনবন্ধু, চলো। চলো। কি গো, আজ এত দেরি করলে? খুব টায়ার্ড লাগছে তাই না? না, ফিজিক্যালি খুব একটা টায়ার্ড নই, তবে মেন্টালি ভীষণ টায়ার্ড। আর পারছি না। অফিসে এক ধাপ উপরে ওঠার জন্য যে কতটা নিচে নামতে হয় বাইরের লোকে তা কল্পনাও করতে পারে না। জঘন্য জঘন্য, আর ভালো লাগে না। ভালো না লাগলেও উপায় নেই, এই করে যেতে হবে, না করলে উপরে ওঠা যাবে না, সবাই আমাদের নিয়ে বিদ্রুপ করবে, সেটা ভালো লাগবে? সেটাই তো ট্র্যাজেডি। যা করতে চাই না তাই করে যেতে হচ্ছে। উপরওয়ালাদের মন ঝুঁকিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠছি। ছাড়ো তো এখন অফিসের কথা, এমনি কত দেরি করে ফিরলে কোথায় একটু ভালো মতো কথা বলবে তার, এসব আবার অফিসের কচকচি। এই জানো তো আজ বিকেলে হঠাৎ অনুপম বাবু মারা গেছেন। কে? বাবার উন্নয়ন বাবু? হ্যাঁ যাক, ভদ্রলোক জোর বেঁচে গেছে। নবেন্দু মানে ওনার ওই পুত্র সম্বন্ধে অনেক কথাই জানি। চিজ একটা না। আর নবেন্দুর বউটাও হয়েছে দেখি, মেট ফর্টিচার। যাকে যেতে দাও, যার যা খুশি করুক, ওদের ভালো মন্দ ওরাই বুঝুক। হ্যাঁ, ওদের ভালো মন্দ ওরাই বুঝবে, কিন্তু পাশাপাশি তোমার ভালো মন্দ তো তোমাকেই বুঝতে হবে। ইয়েস, ও আমার ভালো মন্দ আমি বুঝবো না তো কে বুঝবে সুইটার? কিন্তু সেটা তুমি বুঝছো কি? কেন সুইটার? এই বিষয়ে তোমার কোনো ডাউট আছে? অবশ্যই আছে। এই কেন তুমি এমন কথা বলছো? তোমাকে দেখে মনেই হয় না যে তুমি তোমার ক্যারিয়ারের বিষয়ে সচেতন। আচ্ছা, কি যে বলো না, সচেতন না হলে এই এত রাত পর্যন্ত তোমার এই চাঁদ কোনা মুখটা না দেখা নিয়ে অফিসে পড়ে থাকি। তো অফিসে পড়ে থাকলেই হবে, আর কাজ নেই। মানে আমি আমি ঠিক বুঝলাম না। আচ্ছা তুমি বলো, আমাকে নিয়ে তোমার এই বাড়িতে থাকার মানায়? তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কত বড় পোস্টে আছো, 10 জন দেখলে তোমার সমীহ করে, অথচ অথচ তুমি থাকো কিনা এক মান্ধাতার মনের বাড়ি, তাও সেই বাড়ি কোথায় না, কেটে জোড়া ফটিক চাঁদে, যে রাস্তার নাম লোকজনের সামনে উচ্চারণ করতেও লজ্জায় আমার মাথা কাটা। তা আমায় কি করতে হবে বলছো? শোনো না, যে সেই নতুন ব্যাগটা আছে এখনো নাকি বেহাল হয়ে গেছে? আছে আছে, এখনো বেহাত হয়ে যায়নি। হয়নি? তাহলে চল না, এখন ওই প্রমোটারের অফিস থেকে ঘুরে আসি। ফ্ল্যাটটাই এত সুন্দর, আর পরিবেশটা খুব ভাবা যায় না, অসাধারণ। একটা গোপন খবর আছে, কিন্তু এই কথাটা মাঝখান করা যাবে না, কারণ বাবা মার জানা গেলে একটু অসুবিধে আছে। তোমার গোপন কথা তুমি সহজে আমাকে বলতে পারো, আমার মুখ থেকে কখনো কোনো গোপন কথা ভুলেও বেরোয়নি, এখনো বেরোবে না। এই বলো না গো, কি তোমার গোপন কথা? গোপন কথাটি রবে না
ফ্ল্যাটটা তোমার অত পছন্দ দেখে আমি সেটা আজ বুক করে এসেছি। ও রিয়েলি আস্তে আমার যে কি আনন্দ হচ্ছে যে আমি নিজেকে ধরে রাখতে পারছি না গো। তুমি খুশি তো সুইটার? খুশি খুশি ভীষণ খুশি। এই কবে ফ্ল্যাটটা পুরোপুরি আলাদা হবে, কবে তুমি এই সাবস্ট্যান্ডার্ড বাড়িটা থেকে আমার মুক্তি দেবে? দেবো দেবো দেবো, খুব শিগগিরই দেবো। আমি বাকি টাকাটা জোগাড় প্রায় করে ফেলেছি। তাই? তাহলে এখন বাদবাকি কাজগুলো সব ঠিকঠাক করে ফেলতে পারলে সব সমস্যা সমাধান হবে। ওই বাকি কাজগুলো মানে এই এখনকার যা যা শিখে পড়ে দিয়েছি তার কথা বলছি, সব মনে আছে তো? ও ওই কথাগুলো হ্যাঁ মনে তো আছে, কিন্তু কাজে কতটা করতে পারবো কে জানে। শেষকালে না করতে গিয়ে উল্টোপাল্টা কিছু একটা না করে বুঝলে। তবে জানো তো বাবাকে বোঝানো খুব একটা কঠিন হবে না, কিন্তু আমি সমস্যায় পড়বো মাকে নিয়ে। মা যেন সব কিছুই আগে দিয়ে জেনে যায়, মানে কি করবো কেন করবো সব। অফিসের ক্লকের কাছাকাছি এসে যদি মায়ের মুখ ঠিক ন্যায্য কথা বলতে না পারছো, তাহলে কসমিকটা টপে পৌঁছতে পারবে না, উল্টে বটমে তলিয়ে যাবে। ভিতর কি ব্যাপার? সাহসানো মশাই, সাহসানো। কি রে? তুমি না পুরুষ মানুষ? তুমি বললে আমি এরপরে পুরুষ হয়ে দেখিয়ে দিতে পারি। আমার পদ্মমুখী আজ্ঞা দিলে ওই পদ্মবনেও যেতে পারি। কি আর কি? আমি দিনক্ষণ ঠিক করে ফেলেছি। তুমি ওই অনুপমবাবু শ্রাদ্ধে দিনই মা বাবাকে তোমার কথা বলবে। সব মনে আছে তো? আরে, আমি তো করে সব শিখিয়ে পড়েছি। মনে নেই? ঠিক আছে। না, ওঠো, get ready. পরিবস্ত হলো, এবার শুয়ে পড়ো। বিপদ না বন্যা দুর্গতদের রিলিফ। চিৎকারা শুকনো রুটি, একটু সবজি সেদ্ধ আর এক কাপ পানি তো লাগলো। এই এত কালো কথা, যা পাচ্ছ তাই খেয়ে নাও। বয়স হয়েছে, এবার 10 টাকা সংযত করো তো দেখি। ওটাই তো আছে, এরপরে তো অনশনে বসতে হবে। ম্যাডাম, আপনার পানির ডাব কম। ম্যাডাম, বড্ড ভারী হয়েছিস তো তুই। কেন? হ্যাঁ, মানে দাদাবাবুকে বললেন? হ্যাঁ, আমাদের কথা বলছি। সে তো তোর ওই খোকা বাবু আর তোর ওই বৌমনির কথা বলছিস। শোন, যে ভেতরা যে ফুলে দুষ্ট, বুঝলি? সে আপনারা ঠিকই বলেছেন। তবে আমি ভাবলাম একই বাড়িতে যখন আছি তখন একজন উৎপন্ন হবে কেন? তাছাড়া আপনাদের ডাকতে ডাকতে না অভ্যেসটাও হয়ে যাবে। থাক, হয়েছে। আমাদের আর বিনিবিক বানাতে হবে না তোকে। হ্যাঁ, আমাদের যে নামে ডাকতিস বাবা সেই নামেই ডাকতিস। ওসব ছ্যার মেটা সন্তু আমি মালিনীর জন্য শুনে রাখিস। কিরে, কথাটা মনে থাকবে তো? মনে থাকবে না? হ্যাঁ, একদম মনে থাকবে। এখন আপনার পাটা একটু টিপে দিচ্ছেন দাদাবাবু। অন্তত একদম কবে রে করবে না? কেন? যেমন হয় আর 13 দিনে। তুমি দেখে নিও, অনুপম ছেলে এখন আর আসতে পারবে না। 7 দিন সকালে আসবে, নব করে 7 সারবে, তারপর সন্ধ্যা সাইডে কৌটি নিয়ে উড়ে যাবে। আর মায়ের সাথে থাকতে পারবে না বলে দুঃখ প্রকাশ করে বলবে, ওটাও মায়ের চাকরিতে কত অসুবিধে। তুমি কি অন্তর্জাল নাকি আজকাল জ্যোতিষ চর্চা করছো, নাকি লুকিয়ে লুকিয়ে হাত দেখছো? অনুপম বাবুর ছেলে কবে আসবে, কদিন থাকবে, কবে যাবে, তা তুমি জানলে কি করে? এই দিন কিন্তু বল, সকালে পার্কের মাঠে না গিয়ে আমার সাথে সন্ধ্যাবেলা ওই মন্দিরে যাবে। কীর্তন গতি। ওখানে গেলে দেখতে পাবে অনুপম ছাড়াও অনেকে ব্রিলিয়ান্ট ছেলে বাবা হয়েছে। সেই সব
তার আগে অনুপম বাবুর ছেলে অন্যরকম করতে যাবে কোন মুখে শুনি? আচ্ছা শ্যামা, তুমি সব কিছুর মধ্যে এত পেঁয়াজ খুঁজো কেন? তুমি কি একটু সোজা সুজি ভাবতে পারো না? না, পারি না। আমি আমি তোমার মতো তো সহজ সরল নই। তবে আমার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে নিও। একটু বর্ণ মিথ্যে হবে না। কত দেখলাম, কত শুনলাম, ঘৃণা ধরে গেছে সংসারের প্রতি। অনেক আমার ঘৃণা ধরে গেছে। দীনবন্ধু, দাদা বিছানা পড়ে যাবে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো তাড়াতাড়ি। আমি আপনার পাটা টিপে দিই। থাক, আর টিপতে হবে না, অনেক তো টিপেছি, এবার তুমিও শুয়ে পড়বে যা। আরে বাবা, আমি তো সমর্থন, আপনি সত্য আপনার পাটা টিপে দিন। দেখিস প্লিজ কথাগুলো কি এরকম করো না ডালি। না না না, আমি কিচ্ছু শুনতে চাই না। ইউ আর চিট লায়ার। আমাকে মিথ্যা কথা তুমি বলে এখানে নিয়ে এসেছো। মিথ্যেবাদী কথাটা। ঠিক আছে তুমি আমি যত খুশি গালাম, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু প্লিজ এখানে সিক্রেট করো না। তোমার মনে করে আবার হয়ে গেছে, আমি এখানে থাকবো না ব্যাস। কথা শুনো লক্ষ্মীটি, দেখো পার্শ্ববর্তী আত্মীয় স্বজন অন্যান্য নিমন্ত্রিতরাও আসতে শুরু করেছে। এই মুহূর্তে তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও, আমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমার প্রেস্টিজে দফা রফা হয়ে যাবে। ও, আমি তো তাই চাই। তোমার একবার ভালো রকমের শিক্ষা হওয়া দরকার। আমাকে মিথ্যে কথা বলার সময় তোমার মনে ছিল না? ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। এই আমি নাক মুছছি, কান মুছছি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। এবার ভেতরে চলো। যতই তুমি না দেখি। আর কাঁদো, এমনকি নাকের খর দাও না কেন, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না ব্যাস। তুমি কি সারা জীবন এখানে থাকতে এসেছো? সন্ধ্যের পর সন্ধে সে তো অনেক দেরি। 2 ঘন্টা আমার শরীরে র্যাশ বেরোতে শুরু করেছে। আর সন্ধ্যা পর্যন্ত থাকলে আমার স্কিন কুমির স্কিনের মতো হয়ে যাবে। সরি, আই কান্ট লিভ উইথ ইউ। ঠিক আছে আমি ডেকোরেটরকে বলে দিচ্ছি দুটো না 4টে বড় পেডেস্টাল ফ্যান তোমার ঘরে লাগিয়ে দিতে। তোমাকে বেরোতে হবে না, জাস্ট বসে থাকবে। শেষ পর্যন্ত এসির বদলে পেডেস্টাল ফ্যান। যখন আমাকে নিয়ে এসেছিলে তখন বলেছিলে না তোমাদের বাড়িটা নাকি সেন্ট্রাল ইয়ার কন্ডিশন। আর এইটা কি হলো? ফোন বলেছিলাম আমাদের বাড়িতে এসি প্রয়োজন, কারণ জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি এই সারা দিন গঙ্গার হাওয়া এসে আমাদের বাড়িটাকে অটোমেটিক্যালি সেন্ট্রাল এয়ার কন্ডিশন পাঠিয়ে দিত। তাই সারা কলকাতা গরমে হাসপাস করলো, আমাদের বাড়িতে সবসময় একটা ঠান্ডা ভাব থাকে। এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে যেন তোমাদের বাড়ি বাড়ি নয়, একেবারে তাজমহল। তুমি ঠাট্টা করলেও আমি আর প্রমাণ দিতে পারবো। আসলে বহুদিন পর কলকাতায় এলাম, কি করে জানবো বলো? এই চারিদিকে তো মাল্টি স্টোরেজ বিল্ডিং উঠে গঙ্গার হাওয়ার স্বাদ পরটাই বন্ধ হয়ে গেছে। কি গরম, গরমের সঙ্গে সঙ্গে মশা। বাপরে বাপ, কি সাইড এফেক্ট! একটা কামড়ালে ডেঙ্গু
হয়ে যাবে। এই শোনো, তুমি রাগ করো না প্লিজ। তোমাকে এখানে ফেলে যেতে কি আমার ভালো লাগছে বলো? কিন্তু আমি নিরুপায় ডার্লিং। প্লিজ অ্যালাউ মি টু লিভ দিস প্লেস। শোনো না, আমি বরঞ্চ ওই এয়ারপোর্টে লাউঞ্জে গিয়ে বসে থাকছি। তোমার হয়ে গেলে তুমি চলে এসো। ওকে বাই। বাবা নবেন্দু, কাকা বাবু, হ্যাঁ। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ। আপনি বাবার প্রিয় বন্ধু ছিলেন। অথচ তোমার বাবা কেমন প্রিয় বন্ধুকে একলা ফেলে রেখে আগে ভাগে চলে গেলেন। নবেন্দু, ডালি, ইনি ভবতোষ কাকা, আমার প্রিয় বন্ধু। কাকা বাবু, এই হচ্ছে ডালি, মানে ডালিয়া, আমার স্ত্রী। ও তাই বুঝি। মা তুমি বুঝি এখনই এলে? সঙ্গে আবার ট্রলিও দেখছি। উনি এলো কাকা বাবু। আসলে একটা কাজে আটকে পড়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। যাও ডালি, ভেতরে যাও, মা আছেন তো। মানে মানে তোমাকে আর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না, নবন্দু তো আছে। তুমি এতটা ঝাড়ি করে এলে। অনেকটা জার্নি কাকা বাবু, হ্যাঁ। 3-4 ঘন্টা প্লেনে বসে থাকা। যাও ডালি, ভেতরে বসুন কাকা বাবু। বাবা শ্রাদ্ধের কাজ সব ভালো ভালো মিটে গেছে? হ্যাঁ, এইমাত্র শেষ হলো। আসলে সেভাবে সময় পেলাম না। হ্যাঁ। না হলে খুব ইচ্ছে ছিল এই বাবার শেষ কাজটা খুব চাকচক করে করতে। কিন্তু পারলাম না। আজ সকালে ফ্লাইটে এসে কোনো রকমে জোগাড় যন্ত্র করে সব সারলাম। তাও ভাগ্যিস নেমন্তন্ন পর্বটা মা মামাকে দিয়ে করে রেখেছে। আমার বসায় থাকলে যে কি হতো। আজ সকালে এসেছো? হ্যাঁ, কি করবো বলুন? আমি তো তখন আকাশে, মানে সিঙ্গাপুর থেকে টরন্টো যাচ্ছি। তার টরন্টো এয়ারপোর্টে নেমে খবরটা পেলাম। কিন্তু এমন টাইট শিডিউল কিছুতেই ম্যানেজ করতে পারলাম না। হ্যাঁ বাবা, ওই অনিরুদ্ধ বাবুর কাছে আমি সব শুনেছি। কি আর বলবো কাকা বাবু? তো সারা পৃথিবী জুড়ে আমাদের এত ট্রাভেল করতে হয় যে কি বলবো? খবর পাবো কি করে? আজ এখানে তো কাল ওখানে, আর ব্যাঙ্গালোর তো কাল হলুলু। সারাক্ষণ তো হলুলুর আছি, মুহূর্তে বিশ্রাম নেই। বুঝতে পারছি বাবা, তোমার খুব পরিশ্রম হচ্ছে। আর একটু হচ্ছে, কিন্তু তার সাথে ব্যাপারটা উন্নতিও হচ্ছে কাকা বাবু। মানে বলতে গেলে টপেই আছি। বিরাট কোম্পানি, যখন যা চাই তোমাদের ঢেলে দিচ্ছি। কিন্তু বলে কি হবে? মনে শান্তি নেই। সব মিলে যাচ্ছে। কিছু বললেন কাকা বাবু? না না, ও কিছু নয়। বললেন তো কাকা বাবু, আমার খুব ইচ্ছে ছিল কয়েকটা দিন মায়ের পাশে থেকে যাই। বাবাও চলে গেলেন, মা বড্ড একা হয়ে গেল। এই মুহূর্তে মায়ের পাশে থাকলে মার নিশ্চয়ই খুব ভালো লাগতো। হ্যাঁ, এই সময় সন্তানিত মায়ের সবচেয়ে বড় ভরসা। কিন্তু উপায় নেই। আজই সন্ধ্যের ফ্লাইটে আমাকে মুম্বাই চলে যেতে হবে। তারপর কাল সকাল সেখান থেকে সোজা মরিশাস। ইম্পর্টেন্ট মিটিং আছে, না গেলে কয়েক কোটি টাকার কন্ট্রাক্ট বরবাদ হয়ে যাবে। কি আর বলবো কাকাবাবু, এই আমার মতো পজিশনের লোকদেরই হয়েছে যত জ্বালা। ওকে আছে যতই নিরানি দপ্তরি। শ্যামা সুন্দরী, তুমি সত্যি অন্তর্যামী, সব ঠিক বলেছো। শ্যামা সুন্দরী কে কাকাবাবু? শ্যামা সুন্দরী হলো কি ওই দুর্গতি নাশিনী বালিকা বিদ্যালয় একজন অবসর প্রাপ্ত দিদি। জীবন বিজ্ঞানের অনেক কথা তুমি ঠিকঠাক জানো। ও তাই বুঝি? এ কি জানি? তুমি আবার এখানে? খবরটা দিয়েছো? পেটে স্টক ভুলে গেছো নাকি? না না, আমি কি বলছি? তাড়াতাড়ি করো, তা না হলে কিন্তু ট্রলি গোছানো আছে। কাকাবাবু, হ্যাঁ নিশ্চয় মায়ের সঙ্গে দেখা করবে। এদিক দিয়ে চলে যায়। আমি ওই খাওয়ার জায়গায় পেডেস্টাল গুলো লাগানো হয়েছে কিনা একবার দেখে আসি। হ্যাঁ, সেই ভালো বাবা, সেই ভালো। আমি বরঞ্চ বৌদির সঙ্গে দেখাটা সেরে নিই। তুমি ততক্ষণে ওই খাওয়ার জায়গায় পেডেস্টাল লাগানো হয়েছে কিনা দেখে আসো। চলো কি? চলো। বলো। একটু কথা না বলে কাজ করুন, মায়ের কি শেখাবেন?
হলো আজকে হরি ভক্তবৃন্দের বিশেষ সভা ছিল। না, আমাদের আর বিশেষ সভা কি? রোজই আমাদের বিশেষ সভা। তবে হাজার গুজরাটের নতুন কাহিনী শুনতে দেরি হয়ে গেল। নতুন কাহিনী? হ্যাঁ, ইন্দিরা দিদি তোমার মনে আছে? আমি যখন চাকরি করতে অষ্টম বাচ্চাকে সিনিয়র ছিলেন। বর মারা যাওয়ার পর থেকে একাই ছেলে মেয়ে? এক ছেলে আর এক মেয়ে, দুজনই ব্রিলিয়ান্ট। ছেলে ব্যাঙ্গালোরে সেটেল আর মেয়ের বিয়ে হয়েছে হায়দ্রাবাদে। জামাইও ব্রিলিয়ান্ট। এখন ছেলে মেয়ে দুজনই চাইছে তাদের প্রত্যেক দোতলা বাড়িটা মোটামুটি দিয়ে দিতে। কারণ ওরা নাকি এবারে দেশে থাকতে পারে না। বাড়িটা নাকি একদম শিখিতে আর বসবাসের অনুমতি। ওটাকে দিয়ে দিলে উনি থাকবেন কোথায়? ছেলে বা মেয়ে? তাহলে না হয় বোঝা যেত ছেলে মেয়ে মায়ের কথা ভাবে। ব্যাঙ্গালোরে আর হায়দ্রাবাদে নানা ভাব। তাই ওরা ইন্দিরা দিদির একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছে, যতদিন না ফ্ল্যাট বাড়ি তৈরি হয়। হ্যাঁ, ইন্দিরা নিয়ে আর এসেছিল। উনি বেরোবেন এসব কথা। আপনি কি ঠিক করলেন? কাল চলে যাচ্ছে, তাই আজ এসে দেখা করে গেলেন। ইন্দিরা দিদি জানেন এই যাওয়াই তার শেষ যাওয়া। ফ্ল্যাট বাড়ি তৈরি হলেও ঘরে ফেরা তার আর হিসেব কিছুতেই মেলাতে পারছি না শ্যামা। আচ্ছা, তুমি বলতে পারো শ্যামা, এত কিছুর পরেও কেন বাবা মা খেয়ে না খেয়ে ছেলে মেয়েকে ব্রিলিয়ান্ট বানাবে? এটাই তো এই যুগের মস্ত বড় থাকা। যাকে তুমি শ্রাদ্ধ করে যদি ফিরলে কখন? এই তো সন্ধ্যের একটু আগে শ্যামা, তুমি যা যা বলেছো ওখানে গিয়ে দেখলাম সব অক্ষরে অক্ষরে লেখা আছে। নবেন্দু আজই সকালের ফ্লাইটে কলকাতায় এসেছে, নম নম করে শ্রাদ্ধ সেরেছে। সন্ধে হতে না হতে বউকে নিয়ে সোজা মুম্বাই উড়ে গেছে। আর মায়ের সাথে থাকতে কথা বলে দুঃখ প্রকাশ। বলেছে বলেছে ওটাও মিলেছে। মিলবে। বন্ধুটা কেন এত চুপ? তা তো বুঝতে পারছি না। মালিনী ওদের শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারে। বিপিন করে কি মন্ত্র পড়ছো? ও কিছু না, সত্য বিরিয়ার তো, তাই ওরা আগামী পরিকল্পনাটা ভাবছিলাম। না না শ্যাম, সত্যকে তুমি আমার পাত্রের সঙ্গে মিলিও না। ও ওর বাবা মায়ের প্রতি এইরকম অবহেলা কোনোদিনও করবে না। তুই দেখে এসো। তুমি ঘাবড়াচ্ছ কেন? বিরিয়ার কিছু করে সবই সংসার বিজ্ঞানের নিয়মে করতে বাধ্য হয়। সংসার বিজ্ঞান? হ্যাঁ, সংসার আর তুমি না বড্ড হেয়ালি করে কথা বলো শ্যাম। আরে সত্য যে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? আর এখানে আর সত্য এখানে বস। কি রে, তুমি এখন শরীর টরীর তোমার করে তো? শরীর ঠিক আছে। ও অনুপম বাবু শ্রাদ্ধের কথা বলে তোর মনে পড়ল, তাই তো? কি আর করবি বল, মানুষও একদিন মারা যাবে আর তার তো শ্রাদ্ধও করতে হবে বাবা। না না মা, শ্রাদ্ধের জন্য নয়। তাহলে এমন মনমরা হয়ে আছিস কেন? ও তবে নিশ্চয়ই তোর ভেতরে ভেতরে জ্বর হয়েছে। এই ছেলেবেলায় তোর যখন ভেতরে ভেতরে জ্বর হতো না বাবা, তুই বুঝতেই পারতিস না। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই ওই ডক্টর সরকারকে একবার দেখিয়ে না না বাবা, আমার ওসব কিছুই হয়নি। তাহলে তুই চুপচাপ কেন রে? আসলে মা, ওই অফিসের একটা বিশেষ ব্যাপারে আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। অফিস বুঝি নতুন ফ্ল্যাটে যাওয়ার জন্য খুব চাপ দিচ্ছে। তুমি জানলে কি করে মা? বিলিয়ান ছেলেদের মায়েদের মুখে শুনে শুনে
আমি কি হরি মন্দিরে গিয়ে ঘোড়ার ঘাস কাটি? কি রে, এত ঘামছিস কেন? গরম হচ্ছে? শুধু ওই নতুন ফ্ল্যাটে যাওয়া তো নয়, মানে সে পড়ার নিয়ম। বুঝেছি বুঝেছি, নতুন ফ্ল্যাটে পুরো বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য, তাই তো? তো কি আর করবি বল, যতদিন না তরুণ তরুণী বাবা মা পাওয়া যায় ততদিন তো বিলিয়ানদের কষ্ট মেনে নিতেই হবে বাবা। মা কি যা তা বলছো? আচ্ছা, নতুন ফ্ল্যাটে গেলে তোর একটু ইনকাম ট্যাক্সের ব্যাপারে সুবিধে হবে, তাই না রে? ইনকাম ট্যাক্সের টুপিনে নিচু হও। জানো না? এরপরে ও যা মালিনী এসে কান্নাকাটি করে বলবে বুড়ো শ্বশুর শাশুড়িকে ছেড়েও কিছুতেই নতুন ফ্ল্যাটে যাবে। কিন্তু সন্তু মালিনীকে কান্নাকাটি করতে না করে দিয়েছে। কি রে, মনে আছে? আপনার ছেলেকে বোঝান, ও কিছুতেই বুঝতে চাইছে না। আমি আপনাদের ছেলে নতুন ফ্ল্যাটে কিছুতেই যাবো না। কিছুতেই যাবো না। তুমি কাঁদতে কাঁদতে ছুটে এলে কেন? আমরা দুটোকে ভরে গেছি। আমি আপনাদের ছেলে অন্য কোথাও যাবো না। আপনার ছেলে যান, আমি এখানে থেকেই আপনাদের সেবা করবো। মালিনী, তুমি কেঁদো না। চাপ দিস না, তুই আর মাথা খারাপ করিস না। শ্বশুরি বা কি দোষ? কোম্পানির বা কি করার আছে? এই সবই নিয়মের জাতাকল। কেঁদো না মালিনী, কেঁদো না। সন্তু, প্যাকিং ট্যাকিং হয়েছে সব? কালই যাচ্ছিস তো বাবা? মা ওই কাল রোববার তাই শুভস্য শ্রী। যা বাবা, তুই মালিনীকে নিয়ে ঘরে যা। তুমি কেঁদো না মালিনী, তোকে নিয়ে ঘরে যা। আমি দীনবন্ধুকে বলছি তোদের খাবারটা ঘরে দিয়ে আসবি। তুমি কেঁদো না, যাও ছুচিয়ে না ঘরে চলো মালিনী। তোকে একটা মালতে হবে, পয়সা না কিচ্ছু নেই। এত বড় একটা সিদ্ধান্ত দিয়ে নিল, কই আমাকে তো কেউ কিছু বললো না। তোমাকে আবার কি হবে? আমাকে বলেছে তো যথেষ্ট হয়েছে। ওরা চলে গেলে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তোমাকে নিয়ে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাবো। আরে বাবা, ওরা চলে গেলে তো এবার এমনি নির্যাত হয়ে যাবে। কোন দুঃখে অজানা বৃদ্ধাশ্রমে যাবে। ওরা চলে গেলে আমরা এই বাড়িতেই থাকবো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সুন্দর ছেলেও, আর সেই ছেলেও বড় হয়ে ব্রিলিয়ান্ট, তারপর সুন্দর ফিরে আসুক এই বৃদ্ধাশ্রমে। ঈশ্বর যেন ততদিন আমাদের বাঁচিয়ে রাখে। ওরা বললে সন্তানের অকল্যাণ হয়। দীনবন্ধু, সন্তু আর মালিনী খাবারটা দিয়ে আয় বাবা। আমি সব করেছি বৌদিমণি, আমি আপনাদের খেতে দেবো, তারপর ওদের না রে, ওদের কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। আজ থেকে আমি যা বলবো আগে আপনাদের শুনতে হবে। আজ থেকে আমি আপনাদের গার্জেন। ছেলের বউয়ের জন্য তো অনেক করেছে, আর কোনো অনিয়ম আমি হতে দেবো না, আর কোনো অনিয়ম আমি হতে দেবো না। হ্যাঁ, কিন্তু
আমাদের যত্ন করবি বলছিস দীনবন্ধু, তোর যত্ন কে করবে? তোরও তো বয়স কম হলো না রে। আমার জন্য আপনাদের ভাবতে হবে না দাদা বাবু। আমার জন্য তো ভগবানই আছে। কোত্থেকে এই তিন বুড়ো বুড়ি, এই বৃদ্ধাশ্রমের আবাসী বাঙালি হলো। আপনার জন্য আজ থেকে আমাদের যা খুশি আমরা তাই করবো। তাই করবো। আমরা হারবো। কেন এরকম করছে দেখ 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 আমরা কাঁদবো। রমেশ মঞ্চে আমি একটু সনদদাকে ডেকে নেব মঞ্চে। শ্রী সনদ কুমার বসু। আমরা এই বৃদ্ধাশ্রম নাটকটির এর আগে 2013 সালে প্রথমবার এই মাল নাট্যোৎসবে আমরা করেছিলাম। তারপর অনেকে বলেছিলেন যে বৃদ্ধাশ্রমটা আরেকবার দেখব, তাই করলাম। আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। সনদদাকে এই জন্য রাখলাম যে এই নাটকের স্ক্রিপ্টে সনদদারও অবদান আছে, কারণ আমরা এই বৃদ্ধাশ্রম নাটকটি ইন্দ্রমিত্রের ছোট গল্প, এবং সেখান থেকে প্রথমে সনদদাই শ্রুতি নাটক করেছিল বৃদ্ধাশ্রমে, তারপর সেটাকে আমি নাট্যরূপ করে এই একাঙ্ক নাটকটি করেছি। আর আমাদের নাটকে আলো করেছেন সুজিত সাহা, রূপসজ্জায় রমেশ মাহাতো, আবহ প্রক্ষেপণে রুদ্রাংশুকে বলবো একটু মঞ্চে আসতে। আর আমাদের পরিচয় সবাইকে আপনারা চেনেন, তবুও আমি সবার পরিচয় একটু দিতে বলছি সবাইকে। সাধন দাশগুপ্ত, মীনাক্ষী ঘোষ, সুরজিৎ ঘোষ, সবিতা মজুমদার, সুলেখা বোস, কাজল দে, বিপুল সুতোয়া, সুজিত শাহ, রমেশ মাহাতো, রুদ্রাংশু বিশ্বাস। আমার কিছু বলার নেই, সনদদা কিছু
কি বলবো? আর এই শেষ লগ্নে আর কিছু সেরকম বলার নেই। নাটকটা দেখবার পর সত্যি এত সুন্দর উপস্থাপন এবং গোটা নাটকটিকে সুধাংশু যেভাবে সাজিয়েছে এবং প্রতিটি অভিনেতা অভিনেত্রী এটাকে রূপদান করে এত বাস্তবসম্মত জায়গায় নিয়ে গেছে যে আমি জানি দর্শকেরাও এতটা বেশি ইনভলভ হয়ে পড়েছিলেন যার জন্য কেউ আসন পর্যন্ত ত্যাগ করতে পারেনি। এটাই বোধহয় ওদের নাটকের সবচেয়ে বড়। ধন্যবাদ। ধন্যবাদ। এভাবে আপনারা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের আজকের দ্বিতীয় দিন পার হয়ে গেল। আগামীকাল আমাদের এই মঞ্চে রয়েছে দুটো নাটক। জলপাইগুড়ি প্রলয় ভট্টাচার্য আসছেন তার নাটক নিয়ে, আরেকটি প্রেমের গল্প, এবং কামাখ্যাগুড়ির চক্ষুদান। এই নাটকগুলো এবার কিন্তু আমাদের নাট্যমেলায় অভিনীত হয়েছে, এগুলো আসছে। এবং কলকাতার যে দলটি আসার কথা ছিল, আবারও আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও আমাদের হাতে কিছু নেই, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য কলকাতার দলটি আসতে পারছে না। আগামীকাল যাদের করার কথা ছিল, কিন্তু তাদের জায়গায় আমরা চেষ্টা করছি শিলিগুড়ির একটি নামী দলকে, ভালো নাট্য দলকে আনার চেষ্টা হচ্ছে। আমার এই শো এর পরে আমার সাথে কথা হবে, তাহলে আপনাদের আমরা বঞ্চিত করবো না। যে 3টে নাটক দেখাবো বলেছিলাম, 3টে নাটকে আমরা চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আগামীকালও আপনারা চলে আসবেন। আজকে একটু দেরি হয়েছে কারণ এই বিড়ম্বনার জন্য, মানে যাদেরকে আমরা ডেকেছি এবার কোচবিহারে যারা প্রথম নাটক করলো, ওরাও কিন্তু একদিনের নোটিশে এসছে, যার জন্য সবাইকে জোগাড় করে ওরা আজকে এসছে। যখন রওনা হতে দেরি হচ্ছে, তাই ওদের শুট করতে দেরি হয়েছে, আমাদের শুরু করতে দেরি হচ্ছে। কিন্তু আগামীকাল আমরা ঠিক 7টার মধ্যে শুরু করবো। আপনারা যেভাবে আজকে এসে পড়েছেন 7টার মধ্যে, সেভাবে আগামীকাল আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।